আমরা আজ সকাল পর্যন্ত যা অর্জন করেছি এই সশস্ত্র প্রতিবিপ্লবের যে চেষ্টা, পাল্টা ক্ষমতা দেখিয়ে আমাদের হাত থেকে যে এই অর্জনটা ছিনিয়ে নেওয়া, এটা আমরা রুখে দিয়েছি। তবে সবচেয়ে বিস্ময়কর যে আমাদের যে বৈপ্লবিক চেতনা, আমাদের যে তরুণদের মধ্যে যে বৈপ্লবিক চেতনা, তাদের যে স্পৃহা লড়বার, তারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই যে বিপজ্জনক সময়টা, এই সময়টাকে তারা রুখে দেবার জন্য নিজেরা সংগঠিত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় তারা পাহারা দিচ্ছে যেন কোনোভাবে আমাদের এখানে কোনো সশস্ত্র বা কোনো সহিংসভাবে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা না যায়। ফলে আমি আপনাদের সকলকে অভিনন্দন, আপনারা যারা এখন মাঠে রয়েছে। এখন আমরা যেই বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো এই যে প্রতিবিপ্লবটা নানানভাবে ঘটে এবং সে নানানভাবে ঘটবার একটা প্রধান পদ্ধতি হচ্ছে যে বল প্রয়োগের দ্বারা এটাকে রুখে দেওয়া। একটা যে বল প্রয়োগের দ্বারা আমরা এটাকে রুখে দিচ্ছি। কিন্তু আরেকটা প্রতিবিপ্লবী ধারা গড়তে থাকে, সেটা হচ্ছে সাংবিধানিকভাবে আইনের মাধ্যমে, কেমন, অথবা আরেকটা হতে পারে ভূ রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন ভারসাম্যের দ্বারা। নানান দিক থেকে কিন্তু প্রতিবিপ্লবের ঘটনাগুলো আপনার ঘটতে থাকে। ফলে প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। আমরা বারবার বলেছি যে এই সাংবিধানিকভাবে প্রতিবিপ্লবের চেষ্টা নস্যাৎ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া। ঠিক আছে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আমরা পাল্টা যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি, যেটাতে আমরা একমত নই। আমরা খুব পরিষ্কার বলতে চাই, এখনকার যে পাল্টা যে চেষ্টা তারা অনেকে করছেন, এটা অত্যন্ত বিপজ্জনক পথ, অত্যন্ত পিচ্ছিল একটা পথ। এই পথটা সঠিক পথ বলে আমরা মনে করি না। ফলে আমরা রেকর্ড ভবিষ্যতের জন্য যেন আমরা শিখতে পারি, তার জন্য আমরা কিছু কথা এখানে আমরা বলব। কী হয়েছে খেয়াল করুন। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে সার্বভৌম ইচ্ছা শক্তি হিসেবে হাজির হয়েছে মাঠে, জনগণের সার্বভৌম ইচ্ছাটা শক্তি হিসেবে আমাদের তরুণ ছাত্রদের নেতৃত্বে, তার সঙ্গে জনতা এবং তার সঙ্গে সৈনিকরা একত্রিত হয়ে যে শক্তি হিসেবে যেটা হাজির হয়েছে, কেমন, এটা কিন্তু বৈধ। তার আর কোনো বৈধতা লাগে না। ঠিক আছে, তার আর কোথাও কিন্তু বৈধতা চাওয়াতে কোনো প্রয়োজন নেই। কারণ সংবিধানের ভিত্তি জনগণের সার্বভৌম ইচ্ছা। তার মনের মধ্যে যে অভিপ্রায় জনগণ প্রদর্শন করেছে, এটা কি বলে গঠনতন্ত্র বা সংবিধান বা আইন। আইন কিন্তু সমাজে সবসময় থাকে। ফলে এবার আইনটা আমরা দেখলাম জনগণের ক্ষমতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তারা কি চায়? তারা চায় পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে উৎখাত করা, পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রের সংবিধান বদলিয়ে নতুন একটা গঠনতন্ত্র প্রণয়ন করা। খেয়াল করবেন, এটা কিন্তু জনগণের অভিপ্রায় খুব পরিষ্কার যে আমরা নতুনভাবে বাংলাদেশ গড়তে চাই। নতুনভাবে বাংলাদেশ গড়তে গেলে আমাদের নতুন গঠনতন্ত্রের দরকার। তাহলে প্রতিবিপ্লব মানে এই যে জনগণের সার্বভৌম ইচ্ছাটা হাজির হয়েছে তাকে নস্যাৎ করে দেয়। খুব সহজ কথা। তো তাকে কীভাবে নস্যাৎ করা হলো? আপনি পুরো বিপ্লবকে নিয়ে আপনি ঢুকিয়ে ফেলেন বাংলাদেশের সংবিধানের অধীনে। এখন যারা এই ঢুকিয়ে ফেলেছেন, এখন তারা যুক্তি দিচ্ছেন যে না না না, একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি ঠিক আছে, কিন্তু আমাদের আরেকটা চেষ্টা আমাদেরকে করতে হচ্ছে, এটা আমাদেরকে করতে দিন। ঠিক আছে, আমরা করতে দেব। কিন্তু তারা কিন্তু কোনো সেই ব্যাখ্যাটা আমাদেরকে পাবলিকলি করছেন না, যেটা বিপজ্জনক। এটা কিন্তু এক ধরনের লুকাচ্ছেন জনগণের কাছে। তাদেরকে এসে ব্যাখ্যা করতে হবে যে আদালতের যে পদ্ধতিতে, সাংবিধানিক যে পদ্ধতিতে তারা চেষ্টা করছেন এই সরকারকে বৈধ প্রমাণ করতে, তারা কিন্তু কোনো, ইতিমধ্যে তাদের উচিত ছিল একটা বিতর্ক তৈরি করা, একটা তর্ক আলাপ আলোচনা তৈরি করা ছাত্রদের সঙ্গে, যে জনগণ রাস্তায় জীবন দিচ্ছে এই বিপ্লবকে রক্ষা করার জন্য, তাদের সঙ্গে কিন্তু একটা কথা বলা যায়, জনগণ পরিষ্কার থাকতো যে আমরা কোন পথে আমরা এগোই। এটা কিন্তু হয়নি। এটা কিন্তু আমি বারবার বলা সত্যটা হয়নি। এখন তারা কি বলছেন, আমার সেই দিকে যায়, তারা কি করে এটাকে সমাধান করতে চাইবেন। তারা বলছেন যে 8ই অগস্টের কথা খেয়াল করুন। 8ই অগস্টে আপনার তারা কি করলেন, তারা উপদেষ্টাদের শপথ পড়লেন। তো শপথ পড়ানোর আগে তারা শেখ হাসিনার, যিনি প্রেসিডেন্ট, সাংবিধানিকভাবে শেখ হাসিনার গঠনতন্ত্র দ্বারা তার অধীনে যিনি প্রেসিডেন্ট, তাকে বৈধতা প্রশ্নে
তাকে নিশ্চিত করতে হয়েছে। তার মানে প্রেসিডেন্ট, খেয়াল করুন, তিনি আদালতে, উচ্চ আদালতে তিনি জানতে চেয়েছেন যে এই সরকারকে বৈধতা দেবার পথ কি, মানে তারা যদি শপথ গ্রহণ করেন তার কাছে এটাকে বৈধ হবে কিনা। এখন তারা বলছেন যে, যেটা আমি কাগজে পড়েছি, কারণ তারা তো কেউ আমাদেরকে ব্যাখ্যা দেননি, আমরা কাগজে পড়েছি, সেটা হচ্ছে তারা বলেছেন যে এখন যে সংকট তৈরি হয়েছে তাদের কাছে সংকটটা কিন্তু সাংবিধানিক সংকট, আমাদের কাছে কিন্তু কোনো সাংবিধানিক সংকট নেই। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। গণ অভিপ্রায় যখন ব্যক্ত হয় এটা কিন্তু সংবিধান মেনে চলে না, সংবিধান ফেলে দিলে কিন্তু এটা কোনো সাংবিধানিক সংকট না। ঠিক আছে, আমাদের কি শেখ হাসিনার সংবিধান মেনে মেনে আমরা এই গণ অভ্যুত্থান করেছি নাকি? তো সংবিধান মানতে হবে কেন আমাদের? কিন্তু তারা কিন্তু সংবিধানে ঢোকালেন। তো এখন তারা বলছেন যে এই যে সংকট তৈরি হয়েছে, সাংবিধানিক সংকট, এটা থেকে নাকি উত্তরণের আর কোনো পথ নেই। এটা খুব বিতর্কিত প্রশ্ন। ঠিক আছে, এটা হতে পারে যে আমরা একটা ভিন্ন একটা কৌশল অবলম্বন করতে চাইছি, দেখা যাক আমরা হয়তো আমরা এখানে এই পরিস্থিতিটা আমরা অতিক্রম করতে পারি। কিন্তু যদি না পারেন তো ফলে এটা আমাদের কোনো সাংবিধানিক, প্রথমটা আমাদের জানতে হবে, আমাদের কোনোই সাংবিধানিক সংকট ছিল না। প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করার আগে বাংলাদেশে কোনো প্রকার সাংবিধানিক সংকট ছিল না। এটা টোটাল ননসেন্স। ওকে, এখন 2 নম্বরটি তারা বলছে ঠিক আছে, তারা বলছে আছে, এটা সাংবিধানিকভাবে এটা তারা সমাধান করতে চান। তো তারা কী করে করবেন, এটা কেন, কিসের ভিত্তিতে তারা যুক্তি দিচ্ছেন? তারা বলছেন যে এটা আমরা বাংলাদেশের সংবিধানের 106 নম্বর যে অনুচ্ছেদ, সে অনুচ্ছেদ অনুযায়ী তারা এই মতামত দিয়েছেন। অনুচ্ছেদটা কি? 106 নম্বর অনুচ্ছেদ। আমি একটু পরে পড়ে আপনাদের শোনাচ্ছি তার মধ্যে কী আছে। ফলে এই অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে মত চেয়েছে, আদালত মত দিয়েছে যে এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো যে শেখ হাসিনার সংবিধানের অধীনে যে প্রেসিডেন্ট রয়েছেন তার কাছে শপথ গ্রহণ করা। এটা তারা বলেছেন। এবং এটার ভিত্তিটা কি? এটা হলো 106 নম্বর অনুচ্ছেদ। তার মানে হাসিনার সংবিধানে তারা অনুসরণ করছেন। 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা শপথ গ্রহণ করেছে। তার মানে এই এখনকার যে সরকার, এরা কিন্তু আসলে শেখ হাসিনার সরকার, কারণ তার সংবিধানে তারা কিন্তু শপথ গ্রহণ করেছে। এটা কিন্তু অপমান করা হলো গণ অভ্যুত্থানকে। আচ্ছা ঠিক আছে, আমরা 106 নম্বরে কী আছে আমি মেনে নিলাম। এটা একটা সংকটময় মুহূর্ত, রাজনৈতিক সংকট অত্যন্ত তীব্র। এই সংকটের মধ্যে আমাদের অনেক কৌশলী হতে হবে, আমাদের ইনোভেটিভ হতে হবে। ফলে আমরা এটা মেনে নিলাম, ধরা যাক। এবার আমরা দেখি 106 নম্বর অনুচ্ছেদে কী আছে। প্রথমত মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকার নামক কোনো বিধান শেখ হাসিনার সংবিধানে নেই। ঠিক আছে, তার মানে যেহেতু এটা সংবিধানে নাই, এই ধরনের সরকার আসলে কিন্তু অবৈধ। এটা আপনি কিন্তু গঠন করতে পারবেন না। যেখানে সংবিধানে না, আপনি কোথায় পেয়েছেন অন্তর্বর্তী সরকার? নাই তো, এরকম কোনো কনসেপ্ট। কিন্তু তারা বলছেন, বিচারপতিরা বলছেন যে এটা 106 দ্বারা নাকি এটাকে বৈধ করা যায়। এটা ঠিক আছে, আমরা 106 নম্বর পড়ি। এখানে লেখা আছে, আমি পড়ছি সংবিধান থেকে আপনার জন্য পড়ছি। যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। ঠিক আছে, মানে এখন কিন্তু আর সংবিধানের কথা বলছে না। ঠিক আছে, আপনি অন্তর্বর্তী সরকারটাই বৈধ কিনা, ধারণাটাই বৈধ কিনা, এটাই কিন্তু তর্কের বিষয়। শপথ গ্রহণটা বিপজ্জনক। যদি এটা বৈধ না হয় তাহলে আপনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে তারা বৈধ হয়ে গেল। এই যে জনগণের জীবন দিল, তারা রক্ত দিল,
তারা মরল, তারা দিনের পর দিন রাস্তায় লড়াই করলো, তাদের লড়াই, তাদের ক্ষমতা মাঠ রক্ষা করা, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটা কোনো মূল্য না। একটা কিছু কাগজে মূল্য আছে, এই কাগজটা মূল্যবান। এটা কি কথা? এটা কি কথা হচ্ছে? এটা কোনো যুক্তি আছে? এটা কোনো ঠিক আছে? আপনি বললেন যে এটা আপনি এটা বৈধ করছেন, তারপর আমি শপথ গ্রহণ করলেন। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওই বৈধের সরকার, এবং তাকে আপনি সুপ্রিম কোর্টের মত আদালতের, এখন যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারা না, কিন্তু যারা কিন্তু একটু আগে যারা একটা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, মনে হচ্ছে আপনাদের, ভুলে যাবেন না। আরেকটা জুডিশিয়াল কু হওয়ার সম্ভাবনা হয়েছিল যখন জয় বলল, বা আমরা বুঝতে পারলাম যে একটা বৈধতা, সাংবিধানিক বৈধতা নিয়ে একটা তর্ক চলছে, কেমন? তো তার ভিত্তিতে তিনি এই যুক্তিটা আমাদেরকে বলা হচ্ছে, আসতেছে থেকে জনগণের কাছ থেকে না, এর চেয়ে বড় প্রহসন আর কিচ্ছু হতে পারে না। আসছে শেখ হাসিনার দ্বারা যে সকল বিচারকরা নিযুক্ত, যারা দিনের পর দিন আমাদেরকে এমন সব বিচার দিয়েছেন, তারপরে রাষ্ট্র আজকে যেমন জরাজীর্ণ অবস্থায় গিয়ে পৌঁছেছে, তারা রিমান্ডে দিয়েছেন বিভিন্ন মুহূর্তে, তারা কখনো সুবিচার করেননি। এই ধরনের বিচারকরা এসে বলছে যে না, আমরা নাকি এই শেখ হাসিনার সংবিধান দ্বারাটাকে বৈধ করতে পারবো। তো ঠিক আছে, আপনারা এই কাজটা করেছেন। এটা আমি বারবার বলেছি, এটা ছিল জনগণকে অপমান করা। এত বড় অপমান পৃথিবীতে আর কি করতে পারে না। এই অপমানটা আমি মনে করি যে এটা আগামী দিনে এর জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হতে পারে। আচ্ছা, এবার যান 106 অনুচ্ছেদের পরে যদি আপনাকে বৈধ করেন, তো এরপরে প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা একমাত্র হতে পারে ওই পুরনো কায়দায়। পুরনো কায়দাটা কী ছিল? যে একটা পুরনো কায়দাটা কী ছিল? পুরনো কায়দাটা ছিল মানে, তার মানে যেমন ধরুন আজকে এর আগে এরশাদ সাহেব কী করে সামরিক অভ্যুত্থান করে আবার নিজেকে বৈধ করেছিলেন, বা এর আগে বিভিন্ন যে অভ্যুত্থান হয়েছে এটা কী করে বৈধ করা হয়েছে? বৈধ করা হয়েছে যে পরবর্তীতে একটা নির্বাচন করে, সেই নির্বাচনের মধ্যে আপনাকে 2/3 ভোট পেতে হবে, এবং 2/3 ভোট পেয়ে সেখানে আপনাকে বৈধ বলে আইন পাশ করতে হবে। আচ্ছা, তাহলে তারা একে বলছেন তারা বৈধ, তাকে একে বৈধ কী করে করবেন? বৈধ কিন্তু আসলে হয় নাই, তারা বৈধ আগামীতে করবেন। এটা মানে হলো যে এক্ষুনি বৈধ হয়ে যায়নি, এটা আগামীতে কিন্তু বৈধ করতে হবে এই সংবিধানের অধীনে, সংবিধান দ্বারাই। সেটা করতে পারবেন 142 অনুচ্ছেদের দ্বারা। এই অনুচ্ছেদে কি বলা আছে? অনুচ্ছেদে বলা আছে, এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও সংসদের আইনের দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবে। মানে যদি চায় তাহলে আগামী কোনো জাতীয় সংসদে নির্বাচনের পরে, যা আসলে কিন্তু গণপরিষদের ভূমিকা রাখবে, সেখানে গিয়ে আপনি এটাকে বৈধ করবেন। যদি বৈধ করতে চান তাহলে আপনাকে 2/3 ভোট আপনার লাগবে সংসদে। তারা দেখুন কত জটিল পথে আপনি যাচ্ছেন, এবং এই পদ্ধতিটাও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এই পদ্ধতিটা একটা কোনো যুক্তি নেই।